আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আমেরিকা সিল এবং সই পড়ে গিয়েছে। শেখ হাসিনা ফেরার পর যতই হোক আমেরিকা, শেখ হাসিনা ফেরার পর তারপর চুক্তিটি সই হবে। তারপর থেকে যা কাজ করব তখন থেকে শুরু হবে আমেরিকার সঙ্গে। সার্জিও গোরের সঙ্গে যখন পীযূষ গোয়ালের যখন বৈঠক হয়, যখন বলেন যে আমাদের এই যে ডেডলক হয়ে রয়েছে, এই যে আমাদের এটা কি বলে বাণিজ্য চুক্তিটা, সেটা ভারত ছেড়ে দিক, নালে পরে আমরা খুব অসুবিধার মধ্যে রয়েছে। শেষ পর্যন্ত আমি বলেছি যে 10%, 5%ও নেমে এসছে ট্যারিফে। এখন ট্রাম্প যে কোনো মূল্যে ওই চুক্তিটা করতে চান। উনি অনেক ট্যারিফের হুমকি দিয়েছেন, রাশিয়ার ব্যাপার দিয়ে বাংলাদেশে সিআইএ লাগিয়ে দিয়েছেন বাংলা অস্থির করার জন্য, মায়ানমারে খেলে দিয়েছেন, অনেক কিছু করেছেন। দেখবেন ভারতকে জব্দ করা যাচ্ছে না। এছাড়া ইন্দো প্যাসিফিক যদি দখল করতে হয় বা ওখানে যদি ঢুকতে হয়, তাহলেও ভারতকে দরকার। আচিরের দৌরাত্ম রুখতে গেলেও ভারতকে দরকার। মানে বাংলাদেশ ইস্যু যেটা বাংলাদেশ নিয়ে যেটা ভারত শর্ত দিয়েছে, সেই শর্তটা মেনে নেওয়ার জন্য প্রেসিডেন্ট উন্মুখ হয়ে রয়েছেন। আপনাদের মনে থাকতে পারে G7 এর বৈঠকে সাইড লাইনে যখন বৈঠক হচ্ছিল, তখন ট্রাম্প একটা কথা বলেছিলেন যে আজকে যদি ভারত কোনো বিপদে পড়ে, তাহলে আমেরিকা সর্বপ্রথম এগিয়ে আসবে, কিন্তু নরেন্দ্র মোদীকে ক্ষমতায় থাকতে হবে। তো সেই কথাটাই আমাদের পীযূষ গোয়াল তাকে মনে করিয়ে দিয়েছে যে আপনাদের প্রেসিডেন্ট তো এরম কথা বললেন, তিনি তো অনেক কিছু বলেন তারপরে ভুলে যান। তখন সার্জিও গোর বলেছেন যে আমাদের প্রেসিডেন্ট যা বলেন তিনি অনেক ভেবেচিন্তে বলেন। উনি যখন বলেছেন ভেবেচিন্তেই বলেছেন। শোনা কথা, তখন আমাদের পীযূষ গোয়াল একটু মুচকি হেসেছেন। তাতে বোধহয় সার্জিও গোরের এইখানে ধাক্কা লেগেছে। উনি তখন বলছেন যে আপনার বিশ্বাস হচ্ছে না, ঠিক আছে আমি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবো। আমি বলেছি না, যে কয়েকজন কূটনীতিবিদ, রাজনীতিবিদ যার সঙ্গে ট্রাম্পের সরাসরি সম্পর্ক রয়েছে সহযোগীদের, তাদের মধ্যে সার্জিও গোর একজন। তিনি সঙ্গে সঙ্গে ট্রাম্পকে ফোন করেন এবং বলেন আমাদের ভারতের বাণিজ্য মন্ত্রী এই কথা বলছেন, তা আমি কি উত্তর দেব? তখন ট্রাম্প বলেছেন, স্পিকার ফোনেই বলেছেন, আমি যা বলি ভেবেচিন্তেই বলি। নরেন্দ্র মোদী যতক্ষণ ক্ষমতায় আছে ততক্ষণ পর্যন্ত আমি ভারতের পাশে আছি। এবার আপনারা আমায় প্রশ্ন করতে পারেন যে আপনি এই খবর জানলেন কি করে? এই খবর জানা যায় কি করে জানেন? একজন 1-to-1 যখন কথা হয় না, তার মানেই কিন্তু 1-to-1 হয় না। সেখানে শর্ট হ্যান্ডেড লোক থাকে, মানে যে কোনো যিনি কথা বলছেন তার সেক্রেটারিরা থাকেন, খাতা কলম নিয়ে প্রত্যেকটি কথা লেখা হয়, এবং একজন শর্ট হ্যান্ড লেখক থাকেন, এবং গভর্নমেন্টের যে ভিডিও ধারণ করার যে মানুষটি, পিআইবির লোক হন, প্রেস ইনফরমেশন ব্যুরোর লোক হন, তিনিও সেখানে থাকেন। এবার তারা যখন যে যার দপ্তরে ফিরে যাচ্ছে, সেখান থেকে আলাপ আলোচনার মাধ্যমে খবরগুলো আমাদেরই কারোর পরিচিতের কাছে চলে আসে, সেখান থেকে
আমাদের কাছে আসো। আপনাদের একটা গল্প বলি, ভিডিওটা হয়তো একটু লম্বা হবে, গল্পটা খুব মজাদার। একবার রাইটার্সে বুদ্ধবাবু, তখন তথ্য সম্প্রচার মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হচ্ছেন জ্যোতি বসু, দুজনে ক্লোজ ডোর মিটিং হচ্ছে। আর আমাদের বর্তমানে জয়ন্ত ঘোষাল, তিনি তার পরের দিন একটি রিপোর্ট করেছেন, যে একদম বিস্তারিত রিপোর্ট করে দিয়েছেন। তা প্রেস কর্নারে পরের দিন সকলের সঙ্গে দেখা, আমরা বসে চা খাচ্ছি। হঠাৎ জয়কৃষ্ণ ঘোষ, যিনি আমাদের জ্যোতিবাবু, যিনি সিএ ছিলেন, তিনি এসে বললেন যে, এই জয়ন্ত, তোমাকে জ্যোতিবাবু ডাকছেন। জয়ন্ত শুনে তো একবারে শার্ট ফার্ট কোট ফোট তাড়াতাড়ি ঠিক করে, টাইয়ের নটটা ঠিক করে, আমাদের টাই পরা বাধ্যতামূলক ছিল, কোট পরা বাধ্যতামূলক ছিল। তো এখন তো এই আপনার এই সমস্ত এসে, কি বলে, টিভি চ্যানেল এসে সব 12টা বাজিয়ে দিয়েছে, টি শার্ট পরে নেমে যাচ্ছে, যেটা আমাদের মানে আগে আগে যখন হতো তখন এটা হতো না, তখন একটা ব্রিটিশ কালচার ছিল, আর আমরা স্টেটসম্যানে ছিলাম, সেই কালচারটুকু আমাদের মেনটেন করতে হতো। তো যথারীতি কিছুক্ষণ বাদে জয়ন্ত ঘোষাল এসছে, বুক চুট একেবারে কাঁধ ঝুলে গেছে। কি হলো জয়ন্ত দা, সবাই প্রশ্ন হচ্ছে। আর বলিস না, আমি যেতেই আমার বললো, তোমায় খবরটা কে দিয়েছে, নামটা তুমি শুধু আমায় বলো। আসলে মুখ্যমন্ত্রী যখন বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে যখন কথা বলছেন, তখনও কিন্তু দুজনে একটা রাজ্যের মধ্যে দুজনের লোক কিন্তু বসে আছে প্রত্যেকটি পয়েন্ট লিখে নেওয়ার জন্য, কারণ আলোচনা তো দুজনের মধ্যে হচ্ছে, লিখবেটা কে? কিন্তু আপনি আমি নই, বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে, কে কি উত্তর দিচ্ছে, একজন মাইক্রোফোন নিয়ে বসে থাকে, একজন শর্ট হ্যান্ড নেয়, একজন সরকারি যিনি ফটোগ্রাফার, ভিডিও ফটোগ্রাফার, তিনিও থাকেন। এখন তিনি যখন দপ্তরে যান, দপ্তর থেকে ওরম ভাবেই জয়ন্ত ঘোষালের কাছে লিক করেছিল, কিন্তু তার চাকরি বাঁচানোর জন্য জয়ন্ত ঘোষাল ঝাড় খেয়েছে, কিন্তু এসে বলেনি। আমরা সেভাবেই খবরটা পাই। তো এখন এই যে আপনাদের দেশে ফাঁসির দড়ি ফড়ি সব রেডি ফেডি হচ্ছে না, একজন মহিলা ফাঁসুরেকে আপনারা জোগাড় করেছেন কোত্থেকে? তিনি তো একেবারে ম্যানিলা রোপে, না কি রোপ আপনারা দেখেছেন, তাতে খুব করে কলা আর দই ফই তেল ফেল খুব মাখাচ্ছেন, যেন শেখ হাসিনা আসবেন আর তাকে সঙ্গে সঙ্গে ঝুলিয়ে দেওয়া হবে। এই যে সার্জিও ঘোষ যে যাচ্ছেন, সার্জিও ঘোষ তিনি গিয়ে তিনি তো এই প্রশ্নগুলোই করবেন, যে আপনাদের সঙ্গে আমাদের একটা চুক্তি হয়েছিল, বাণিজ্যিক চুক্তি, পশু খাদ্য থেকে অস্ত্র পর্যন্ত সব আপনারা আমেরিকা থেকে নেবেন। তাছাড়া ভারত এবং আমেরিকা যৌথভাবে 10 দফা আপনার প্রতিশ্রুতিপত্র সই করানোর পর আপনি এই ক্ষমতায় এসে বসেছেন 17 বছর বাদে। এই সেই চুক্তিপত্র, প্রতিশ্রুতিপত্র। এবার আপনি বলুন, আপনি চীনের সঙ্গে এইগুলো করলেন কি করে, কোন যুক্তিতে? এইসব প্রশ্ন উঠবে, এবং শেখ হাসিনা প্রসঙ্গও উঠবে। সুতরাং এটা বলাই যেতে পারে যে শেখ হাসিনা প্রসঙ্গে ট্রাম্প মোদিকে গ্রিন কার্ড দিয়ে দিল।
তিনি যে সময় ফিরুন না কেন তাকে সসম্মানে দেশে রাজনীতি করতে দেওয়া হবে। এইবার তিনি কি হিসেবে ঢুকবেন না হিসেবে ঢুকবেন সেটা পরের কথা। আপাতত সেপ্টেম্বর আসতে দিন, তাহলে বুঝতে পারবেন যে কি হতে চলেছে। এখন এই ভিডিওটার দুপুরবেলাতেই আমি করতে পারতাম। দুপুরবেলা শুধু আমি বিজনেসটুকু করেছি, আর একটা পার্ট আমি ধরে রেখে দিয়েছি সন্ধ্যেবেলার ভিডিওর জন্য। সবই যদি একসঙ্গে বলে দিই, আপনারা দেখবেন তো অ্যাভারেজ ভিউজ টাইম 7 থেকে 8 থেকে 9 হয় অ্যাভারেজ ভিউজ টাইম। আপনারা পুরো ভিডিও কেউ দেখেন না, অথচ আপনারা ওই ভিডিওর মধ্যেই যা বলা আছে সেটাই আবার জিজ্ঞেস করেন আমাকে। দয়া করে ভিডিওটা দেখলে পুরোটা দেখবেন, নইলে স্কিপ করে যাবেন। ভিডিও না দেখে পুরো আমায় বেকার প্রশ্ন করে, আর এই প্রশ্ন সংখ্যা বাড়িয়ে কোনো লাভ নেই। সুতরাং যে যতই লাফাক, যতই চিৎকার করুক, আমেরিকার সামনে, ভারতের সামনে দাঁড়ানোর ক্ষমতা কারো নেই। আর এখানে আমেরিকার স্বার্থ রয়েছে, আর এখানে ভারতেরও স্বার্থ রয়েছে। উল্টে আবার আমেরিকা একটু চাপে আছে, সেটা হচ্ছে সামনে ব্রিক্স সম্মেলন। ব্রিক্সের মুদ্রা যদি নাও বেরোয়, ব্রিক্সের দেশগুলো যদি নিজেদের মধ্যে কারেন্সিতে ব্যবসা করে, তাহলেও তো মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা খারাপ। কারণ এটা ডলারাইজেশনের দিকেই তো যাচ্ছে। ডলারের ব্যবহার যদি না হয় তাহলে ডলারাইজেশন হবে। আর আগের ভিডিওতে আমি ব্যাখ্যা করেছি যে আমেরিকার কি অবস্থা, খাদ্যপণ্যের কি অবস্থা। আমাদের যে বাণিজ্য চুক্তি, সেটা 99.9% রেডি হয়ে গিয়েছে। আমেরিকার সিল এবং সই পড়ে গিয়েছে বাণিজ্য সচিবের, পিট হেগসেস সম্ভবত, কিন্তু আমাদের পড়েনি। ওই 0.1% বাকি আছে। শেখ হাসিনা ফেরার পর যতই হোক আমেরিকা, শেখ হাসিনা ফেরার পর তারপর চুক্তিটি সই হবে, তারপর থেকে যা কাজ করব তখন থেকে শুরু হবে আমেরিকার সঙ্গে, তার আগে নয়। আগে কাজ করে দেখাও, তারপর তার ফল পাবে। সবাই ভালো থাকবেন। প্রশ্নটা শোনার সঙ্গে সঙ্গেই মনে হয় আমার দমটা বোধহয় বন্ধ হয়ে যাবে, হৃৎপিণ্ডটা এমন একটা নাড়া দেয়। এইসব প্রশ্নের কি উত্তর দেব? এই অনন্ত অসীম চক্রান্তের কি কোনো শেষ হবে না? মুক্তিযুদ্ধের সময় তো আমেরিকা আমাদের দেশের মুক্তিযুদ্ধের শত্রু ছিল। তা তো সপ্তম নৌবহর পাঠাইছিল আমাদের মুক্তিযুদ্ধকে চিরদিনের জন্য স্তব্ধ করে দিতে। তারা কেন আমাদের মুক্তিযোদ্ধা লিস্ট করবে? এই মাতবরি তাদেরকে কে দিছে? আর আমাদের দেশের বুঝি না ভাই, বাংলাদেশটা ভাই পাউডার হওয়ার বাকি আছে। হাইসা হাইসা যারা ক্ষমা করে দেয়, এরা সাপ রে ক্ষমা করে দেয়। যে সাপ কোনোদিন সুযোগ পাইলে সুবল দিতে ভুল করে না, এবং এটা হবে যদি এইভাবে দিতে থাকে। এই সুবলটা বিএনপি খাবে, আমি এটা বলে দিলাম আজকে। আমার মনে আর জায়গায় এই সুবলটা বিএনপি খাবে যদি এই ধরনের ক্রিমিনালদেরকে এত প্রশ্রয় দেওয়া হয়। আমাদের মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা তো এ পর্যন্ত কোনো সরকারই করতে পারেনি, নানান জটিলতা কাজ করেছে। কিন্তু আমরা অবাক হয়ে খেয়াল করলাম যে সোমবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের সঙ্গে বিশেষ উদ্দেশ্যে দেখা করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সঙ্গে দেখা করে তার আগ্রহের কথা জানালেন যে মুক্তিযুদ্ধের শহীদদের তালিকা, মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে চায়।
যুক্তরাষ্ট্র কেন মুক্তিযুদ্ধের শহীদদের তালিকার বিষয়ে এত আগ্রহী হয়ে উঠলো, বা মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের জন্য এত বেশি তাদের আগ্রহ প্রকাশ করছে? এর কারণটা কি বলে মনে হয়, যে যুক্তরাষ্ট্র আমাদের ৭১-এর সরাসরি বিরোধিতা করেছে? আপনাকে ধন্যবাদ। যারা আমাদের কথা শুনছেন দেশে এবং বিদেশে, তাদের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম। দেখেন, আপনি যে প্রশ্নটা করছেন, এই প্রশ্নটা শোনার সঙ্গে সঙ্গেই মনে হয় আমার দমটা বোধহয় বন্ধ হয়ে যাবে। হৃৎপিণ্ডটা এমন একটা নাড়া দেয়, এইসব প্রশ্নের কি উত্তর দেব? এই অনন্ত অসীম চক্রান্তের কি কোনো শেষ হবে না? মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার তালিকা বিভিন্ন সময়ে করা হয়েছে। মুক্তিযোদ্ধার তালিকার সংজ্ঞা বিভিন্ন সময়ে পরিবর্তন করা হয়েছে। সবকিছু মিলে আমি যদি বলি, আমি আজকে যদি আমার বয়স আর চ্যালেঞ্জ করা ঠিক না, মুক্তিযোদ্ধা তালিকা এখন যেটা আছে প্লাস মাইনাস করে, শুধু ওই যে আওয়ামী লীগের আমলে যে মুক্তিযোদ্ধার অনেক মুক্তিযোদ্ধা এখানে ভুয়া হিসাবে নাম তুলছে, 2008 সনের আগে উভয় দলই ক্ষমতায় ছিল, বিএনপি, আওয়ামী লীগ এবং এমনকি জাতীয় পার্টি। অনেক যাচাই বাছাই করেই মুক্তিযুদ্ধ তালিকাটা করে ফেলছে। এখন যে সরকারে আসে বলে আগেরটা করছিল ভুল, কারণ তার কিছু স্বার্থ আছে, এর মধ্যে অর্থনৈতিক স্বার্থ আছে, রাজনৈতিক স্বার্থ আছে। এই স্বার্থের কারণে প্রত্যেক সময় মুক্তিযোদ্ধার তালিকাটা নিয়ে একটা প্রশ্ন তুলে। যদি নির্দিষ্টভাবে কোনো মুক্তিযোদ্ধা ভুলভাবে কোন লোক মুক্তিযোদ্ধা হিসাবে ভুলভাবে তালিকায় উঠে থাকে, তাদের সম্পর্কে এটা মানে তদন্ত করে দেখা যেতে পারে। কিন্তু একদম মুক্তিযুদ্ধের সমস্ত তালিকা ভুল, এখন আবার কই থেকে আইছে নাপিতের পুত নন্দীরা মুক্তিযুদ্ধরে ঠিক করে দিব, তার তালিকা ঠিক করে দিব, আমি এটাকে আমাদের জন্য অপমান মনে করি। এবং আমেরিকা আমাদের তালিকা করে দিবে কেন? তারা তো আমাদের আজকে যাই হোক, মুক্তিযুদ্ধের সময় তো আমেরিকা আমাদের দেশের মুক্তিযুদ্ধের শত্রু ছিল। তা তো সপ্তম নৌবহর পাঠাইছিল আমাদের মুক্তিযুদ্ধকে চিরদিনের জন্য স্তব্ধ করে দিতে। তারা কেন আমাদের মুক্তিযোদ্ধা লিস্ট করবে? এই মাতবরি তাদেরকে কে দিছে? আর আমাদের দেশের বুঝি না ভাই। এখন তো সরকার, আমি যে কথাই বলবো সরকারি দলের মানুষ, আমি সরকারের বিরুদ্ধে বলতেছি না, এই জিনিসগুলো চিন্তা করা দরকার। আর সবচেয়ে বড় কথা হলো, যারা মুক্তিযোদ্ধা না এবং মুক্তিযুদ্ধ করার বয়স থাকতো, যারা মুক্তিযুদ্ধে যায় নাই এবং যারা রাজাকার আলবদর দালালের দলে ছিল, এরা সব সময় মুক্তিযুদ্ধ তালিকাটাকে বলছে এটা তো একটা ভুয়া মুক্তিযুদ্ধ তালিকা। এই ষড়যন্ত্র যদি গভীরে গিয়ে মানুষ না দেখে, জানি আমি 100 বছর পরে এটা গভীরে গিয়ে দেখবে, কিন্তু খুব গভীর থেকে না ধরলে, প্রথম দিন ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে অফ 16 ডিসেম্বর, ফ্রম 17 ডিসেম্বর 1971 মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে, যেটা আমরা বুঝতে পারি নাই। ক্ষমতার দর্পে হোক, জ্ঞানের অভাবে হোক, অথবা পরস্পরের প্রতিযোগিতামূলক কারণে হোক, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে 71 সনে 17 ডিসেম্বরে স্বাধীনতা বিরোধী শক্তি চক্রান্ত করছিল, আজকে ৫-৫০ বছর পরে এটা প্রমাণিত এবং প্রতিষ্ঠিত হচ্ছে। এটা বলে আর লাভ নাই, আমার চোখে পানি আসা যায়, এগুলো বইলা কি করব? আমেরিকা আমাদেরকে ঠিক করে দিবে মুক্তিযুদ্ধের ইতিহাস আর মুক্তিযোদ্ধার ইতিহাস? না, আমি এটা মানি না, আমি মানি না। এটা খুব বড় ধরনের ভুল হবে যদি সরকার এটাকে গ্রহণ করে, খুব বড় ধরনের ভুল হবে। মুক্তিযোদ্ধার ইতিহাস ঠিক আছে, যদি কিছু ভুল হয়ে থাকে সেটা ধরেন, আমি মনে করি 1 লাখ মুক্তিযোদ্ধার মধ্যে বা 100 মুক্তিযোদ্ধার মধ্যে 2 জনের নাম হয়তো বা ভুল উঠছে, বা 2 জন ষড়যন্ত্র করিয়া বা টাকা পয়সা দিয়া বিভিন্ন ভাবে চালাকি করে 2টা নাম তুলে 2টা নাম কেটে দেন, কিন্তু 98% নাম ঠিক আছে।
না হলে চলেন যে আমার সাথে চ্যালেঞ্জ করেন একটা থানাতে। আমার সাথে কে চ্যালেঞ্জ করবেন? একটা থানাতে চ্যালেঞ্জ করেন, গিয়া বৈষম্য, যে মুক্তিযোদ্ধারা সব আসেন, সেইখানে প্রকৃত মুক্তিযোদ্ধারাও আসুক, একটা ওপেন স্থানে মাঠে, বুয়ারা যারা আছে এরাও আসুক, বুয়ারা আসার এই সাহস পাবে না, কারণ রিয়েল মুক্তিযোদ্ধারা সব ধরবে, ওই তুই কে রে, ওই তো রাজাকারের বাচ্চা, ও কিসের মুক্তিযোদ্ধা? হ্যাঁ, টাকা পয়সা দিয়ে অনেক চক্রান্ত করে ভুল মুক্তিযোদ্ধার নাম তুলছে না, এটা আমি বলবো না, কিন্তু এটার সংখ্যা এমন না যে আবার নতুন করে মুক্তিযোদ্ধা গণতে হবে। যে সংখ্যাগুলো ভুলভাবে বা স্বার্থপরতার সাথে টাকা পয়সা দিয়া চক্রান্তমূলক ভাবে তোলা হয়েছে, সেইগুলা নতুন করে কেটে দেওয়া হোক, সাক্ষী প্রমাণ নিয়ে। আপনি বলছেন যে যদি যুক্তরাষ্ট্র যে সহযোগিতা করতে চাইছে সেটি গ্রহণ করে, এটি ভুল হবে। সরকারের পক্ষ থেকে বা আপনার দল বিএনপির পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে এই প্রস্তাব গ্রহণ করবে কিনা আমরা জানি না, এখনো তো কোনো ধরনের ফাইনাল কিছু হয়নি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে অনেক কিছুই তারা নাক গলাচ্ছে, আরো অনেক কিছু রয়েছে বাকি, কিন্তু সবকিছু রেখে হঠাৎ করে এখন মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযোদ্ধাদের তালিকা সম্পর্কে এই আগ্রহ প্রকাশ করার কারণ কি? ডক্টর ইউনূস একটা কথা বলেছিলেন, নিশ্চয়ই আপনার মনে আছে, রিসেট বাটনে প্রেস করতে হবে। এটি তারই কোনো অংশ, বিশেষ কোনো ষড়যন্ত্র 5ই আগস্টের পর থেকে যা চলছে? একটা কথা বলছেন যে আরো কিছু রয়েছে বাকি, এটা কিন্তু একটা গল্প। আমি আপনাকে এরকম ভাবে বলি যে একজন হাত দেখে গণক, যে কপালের লেখা দেখেও বলতে পারে, হাত দেখেও বলতে পারে যে তার কপালে কি লেখা আছে। একদিন সেই গণক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তখন দেখে একটা মাথার খুলি পড়ে আছে, মাথার সমস্ত চামড়া টামড়া চলে গেছে, শুধু খুলিটা পড়ে আছে, খুলিটার মাথার মধ্যে লেখা আছে অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি আছে। ঘন খুব চিন্তা করলো, একটা মানুষ মরে গেল, তার সবকিছু ধ্বংস, শুধু মাথার খুলিটার মাঝে লেখা আছে অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি আছে। সেই চিন্তা করে সেই খুলিটাকে আইনা বাড়িতে আলমিরার, গ্লাসের আলমিরার ভিতরে রাখলো। সে প্রত্যেকদিন সকালবেলায় দেখে লেখার কোনো পরিবর্তন হয়েছে কিনা, না, লেখার কোনো পরিবর্তন হলে লেখা আছে অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি আছে। রাতের বেলায় দেখে, তাতেও লেখা আছে অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি আছে, এটা কোনো চেঞ্জ নাই। গণকের স্ত্রী ভাবে যে লোকটা কি পাগল হয়ে গেল। স্বামী স্ত্রীতে ঝগড়া হয়, একদিন স্বামী বাজারে গেছে, স্ত্রী পাশের বাড়িতে বেড়াইতে গেছে, গেছে পরে গেছে, ভাবি কেমন আছেন? ভাই আর কইও না, আমি তো ভালোই আছি, তোমার ভাই পাগল হয়ে গেছে। কি পাগল হয়ে গেছে? বললো যে একটা মানুষের মাথার খুলি সে প্রত্যেক দিন দেখে আর বিড়বিড় করে কি কথা বলে। তখন ওই বাড়ির, যে পাশের বাড়ির মহিলা মনে করলো স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়া লাগাইয়া দিই। উনি একটা মুস্কি হাসি দিয়া বলল, আপনি তো জানেন না ভাবি, আমি তো ওই কলেজে পড়তাম সময় আপনার স্বামীও কলেজে পড়তো। ওই যে মাথার খুলি, যে মেয়েটা, মাথার খুলিটা যেটা দেখছেন, এইটা তার প্রাক্তন প্রেমিকা ছিল, বাস্তবতার কারণে বিয়ে করতে পারে নাই, কাজেই সে তাকে বিয়ে করে নাই বলে সে আত্মহত্যা করছে। এই কথা কওয়ার সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলতেছে, গোলামের পুত, তুমি আমারে বিয়ে করছো আর মরা বেটির, তুমি কপাল দেখো প্রত্যেক দিন রাখো। কয়ে বাড়িতে গেছে, গিয়া ওইটা আলমিরার থেকে বাইর করছে, বাইর করে এটা একটা চেয়ার ভিতরে ফেলা, এটারে খুব পাড়া, এটারে বানায় পাউডার বানাইছে, পাউডার বানায় ড্রেনে ফেলাই দিছে। স্বামী আইসা বলতেছে, দেখতেছে এটা দেখে, ওই পায় না খুঁজা। তখন স্ত্রী পিছন থেকে এসে বলছে, গোলামের পু, তার তোমার প্রেমিকারে খুঁজা পাইবা না। কি হয়েছে? বলে, দেখ তো এটাকে ড্রেনে ফেলাই দিছে। ওই গণক হাঁটতে হাঁটতে যে বাড়ির ড্রেনের পাশে গিয়া দেখে একেবারে পাউডার হয়ে এটা পড়ে আছে। তখন গণকে বলল, ওই যে লেখা ছিল অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি আছে, এটা পাউডার হওয়ার বাকি আছে। বাংলাদেশটা ভাই পাউডার হওয়ার বাকি আছে আমার কাছে মনে হয়। না হলে এত চরিত্রহীন, এত লম্পট, এত চোর গুন্ডা, এত চিটা, 5টা সি যাদের নামে আছে এরা হইল দেশের নেতা, এখন বিরোধী দল করে। একটা ছিল কানিং, ক্লেভার, করাপ্ট, ক্রিমিনাল,
এবং আরেকটা সিট, 5টা সিটে ওইটা আমি বললাম না, চিটার। এই যে চিটারের দল, করাপ্টের দল, এইসব লোকেরা আজকে বাংলাদেশের সামনে এসে গেছে। রাষ্ট্র চালায় তারেক রহমান, বিএনপি, এটা ঠিক আছে, আমরা রাষ্ট্রের সরকার, কিন্তু বকলমে রাষ্ট্র চালাচ্ছে সেই সব ক্রিমিনাল ক্রাইমস এন্ড ক্রিমিনাল যে লোকেরা, যাদের পিছনে 71-এর শিল মারা আছে, কোনোদিন সেই শিল যাবে না। তুই আলবদর রাজাকারের বাচ্চা, এরা এখনো দেশ চালাচ্ছে, প্রশাসন এখনো তারা চালাচ্ছে, অর্থনীতি এখনো তারা কন্ট্রোল করছে। কাজেই দেশ ঠিক হচ্ছে না। তারা আজকে রাজশাহী ইউনিভার্সিটি দেখেন কি হচ্ছে, একটা ইউনিভার্সিটি এই হয়, প্রত্যেকটা ইউনিভার্সিটি মাদ্রাসা হয়ে গেছে। রাজাকারের বাচ্চারা সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো দখল করে নিছে। আর যতদিন পর্যন্ত ওই বিশ্ববিদ্যালয়গুলোতে রাজাকারের বাচ্চারা মাদ্রাসা বানায় রাখবে, ততদিন পর্যন্ত এই দেশের সাধারণ মানুষের জ্ঞান অর্জন করার কোনো জায়গা নাই। আমি তাই বলি যে দেশটার কপালে আরো দুঃখ আছে। এখানে আমেরিকা আসতে পারে। আজকের চুক্তি তারা করছে, যে চুক্তিটা করছে, এই চুক্তিটা কিন্তু আমি বহু আগে কইছিলাম যে বাঙালি জাতি বারে বারে বিদেশিদের দ্বারা আক্রান্ত হয়েছে, তাদের মায়েরা বোনেরা ইজ্জত হারাইছে। নীল সাহেবদের অত্যাচারে কেঁদে কেঁদে ছড়া বলছে, ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, ফুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, ধান ফুরালো, পান ফুরালো, খাজনার উপায় কি, আর কটা দিন সবুর করো, রসুন বুনেছি। এই কথাগুলো বোধহয় ভবিষ্যতের আমাদের মায়েরা বোনেরা কেঁদে কেঁদে বলবে, যদি আমরা এখনো ঠিক না হই। এখনো যদি ঠিক না হই, আমাকে মানুষ ভোট দিছে, আমার দলকে মানুষ বিএনপি কে ভোট দিছে, নিশ্চিতভাবে সরকার আমরা চালাবো, তবে সমস্ত মানুষের সহযোগিতা আমরা নিব। এই ব্যাপারে আমরা দলমত করব না। এর অর্থ এই না যে বেত্তমিজ, বেতাসির, বেয়াদব, বেঈমান এদেরকে আমরা মাথার উপরে তুলে নাচবার সুযোগ দিব, আর আমরা নো নো, দেশ চালাইতে হবে কঠিন ভাবে। দুষ্টের দমন, শিষ্টের পালন, এটাতে যদি না করি, সবাইকে দুষ্ট আমার ভাই, শিষ্ট আমার ভাই কইয়া হাসি আর হাততালি পাই, হবে না, দেশ চলবে না। এবং এখানে দুষ্টের দমন এবং শিষ্টের পালন যদি না হয়, আমার যেন মনে হচ্ছে না। কিছু ফাত্রা ছেলে পেলে, কিন্তু বেত্তমিজ ছেলে পেলে, এদেরকে আমি কি বলবো, এদেরকে আমি ভাদ্র মাসের কুত্তারা যেমন ইঞ্জেকশন দেয়, পাগলা কুত্তার ইঞ্জেকশন, এদেরকে ইঞ্জেকশন দেওয়া দরকার। এইসব ছেলে পেলে এরা যে ভাষা ব্যবহার করে, মুরব্বীদের প্রতি যে ধরনের অপমানজনক শব্দ ব্যবহার করে, এরা যে মায়ের ঘরে জন্মগ্রহণ করছে, সেই মাও সতী ছিল কিনা, এদের কথা শুনলে এটা প্রশ্ন জাগে। অথবা সেই মা বা মায়ের মার সঙ্গে পাকিস্তানি বাহিনীর কোথাও দেখা হয়েছিল না, আত্মীয়তা হয়েছিল কিনা, এইটা অনেক সময় প্রশ্ন জাগে এদের কথা শুনলে, যে এরা তো এই দেশের মানুষ না, এরা তো হানাদার পাকিস্তানি বাহিনীর আত্মীয় স্বজন হবে। এটা শেষ হয়ে গেছে। স্লোগানের ভাষা শুনে প্রতিদিন মারামারি, ধরাধরি, কিছু হইলেই মব চলছে দেশে। কেন? তাহলে দরকার নাই তো রাষ্ট্র পরিচালনা। রাষ্ট্রের মূল কাজটা হলো ডাকাত জেলখানায় থাকবে, ভালো মানুষ নিঃসন্দেহে রাস্তা দিয়া ফ্রেশ নিঃশ্বাস ফেলে হাঁটবে। এটাই তো দেশ হওয়া উচিত, নাকি ডাকাই তো চলবে রাস্তা দিয়া, ভালো মানুষও চলবে? বেয়াদব, বেত্তমিজ যারা রাজনীতিকে নষ্ট করতেছে, এইভাবে উস্কানি দিতেছে, যারা এই দেশকেই মানে না, যারা বলতে চায় 71 ছিল গন্ডগোল, এইসব লোককে ধরে জেলখানায় ভরা উচিত। শত শত লোককে 5ই আগস্টের পরে অনেক ধরনের বিশ্ব কুখ্যাত আইএসের সাথীরা জেল থেকে বাইরে হয়ে গেছে, যারা এই পৃথিবীতে, আমি এদেরকে মানুষ স্বীকার করি না, এরা জানোয়ারের সন্তান, মধ্যযুগের বর্বরতার পথে দেশকে নিয়ে যেতে চায়। সেই সব লোক এখন নেতা হয়ে বসে আছে। কেন তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে? আমরা দেখলাম যে সোমবার আপনার এলাকা কিশোরগঞ্জে, আমি নাম ধরেই বলি, এনসিপির এক নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি আপনার মতো মানুষকে উদ্দেশ্য করে খুব নোংরা শব্দ উচ্চার করলো, যেগুলো বলতে আমি নিজেই বিব্রত বোধ করি, আমার মতো অনেকেই বিব্রত বোধ করেন।
আমরা যদি বিব্রত বোধ করি, আমাদের যদি খারাপ লাগে, নিশ্চয়ই আপনার কেমন লাগে আমরা উপলব্ধি করতে পারি। আপনাকে আমি বলতে বাধ্য হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে, আপনাকে সোমবার ও ফজু পাগলা হিসেবে উল্লেখ করে আপনাকে দেশে অন্যতম সন্ত্রাসী হিসেবে উল্লেখ করা হয়েছে, মুজিববাদী সন্ত্রাসী হিসেবে উল্লেখ করা হয়েছে। আহ আমি আমি সরি যে আমার মুখ থেকে এই শব্দগুলো উচ্চারণ করতে হচ্ছে শুধুমাত্র দর্শকদের উদ্দেশ্যে। আহ তবুও তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে কেন, এবং তারা ডে বাই ডে উত্তর আরো বেশি অ্যাগ্রেসিভ হচ্ছে আপনাদের মতন মানুষদের উদ্দেশ্যে? এর শেষ কোথায়? আপনাকে ধন্যবাদ। এই প্রশ্নটা আমি উত্তর দিতে চাইছিলাম না, কারণ আমি এদেরকে মনে করি নেরি কুত্তার বাচ্চা। এদেরকে আমি এর বেশি কিছু মনে করি না। তবে এইটাও মনে করি এদের ভিতরে একটা চক্রান্ত ষড়যন্ত্র আছে, এবং সেই চক্রান্ত ষড়যন্ত্র দেশটাকে পাকিস্তানে নিয়ে যাওয়ার জন্য ওই যে কালো শক্তি জামাত, আলবদর রাজাকারের বাচ্চারা আছে, এদের একটা মুখপাত্র হিসাবে তারা কাজ করে। বাঘের আগে যেমন শেয়াল যায়, সেই রকম শেয়ালের বাচ্চারা এই কাজগুলো করছে। এটা তো আমাকে বকাবকি করছে, আমি তো সাধারণ মানুষ, আমি কে বাংলাদেশের? তারেক রহমান সাহেবের মতো লোককে যেভাবে যে ভাষায় কথা বলে, তার নামের আগে যে টাইটেল দেয় এরা। কালকে আপনারা খালি আমারটা শুনছেন, এই কথাটা শুনেন নাই? তারেক রহমানকে হুঁশিয়ার করে বলছে, হ্যাঁ, মির্জা ফখরুল সাহেব সম্বন্ধেও আপত্তিকর শব্দ ইউজ করেছে এবং খুব বিশ্রী ভাষায় বকাবকি করছে। উসমান ফারুক সাহেবের মতো একজন মুরব্বী মানুষকে বলছে, আপনি কিছু খান কি না খান আমরা জানি না, কিন্তু আপনি তো সব লুটেরার নেতা। এরপরে আমি বলবো, আমাকে যে কথাগুলো বলছে এটা নিয়ে, কারণ আমি কিশোরগঞ্জের ফজলুর রহমান। আমি একদিন সবসময় প্রমাণ করতে হইতেছে আমাকে যে আমি কিশোরগঞ্জের ফজলুর রহমান। আমি যে কোনো মাঠে দাঁড়াইলে এখন খালি একদিন মানুষ জানাই দিবে ফজলুর রহমান কিশোরগঞ্জ স্টেডিয়ামে আসবে, 2 লাখ লোক হবে। এটা নিয়ে আমার কোনো চিন্তা নাই। তো আমার তো আর মাঠে ওই ওর কোনায় খারইয়া, বাস স্ট্যান্ডের কোনায় খারইয়া আমাকে কিশোরগঞ্জে কথা বলতে হয় না। আমি কেন বলছি কথাটা? আমাকে না হয় বলবো, ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতো এইরকম একজন ভদ্রলোককে যে বিশ্রী ভাষায় এই ছেলেগুলা কথা বলে, সালাউদ্দিন আহমদের মতো স্বরাষ্ট্র মন্ত্রীকে যেভাবে কথা বলে, এর কোনো প্রতিকার হবে না? আমাকে কথা বললো, সংগঠনের কোনো দায়িত্ব নাই। সংগঠনের, আমি তো একটা সংগঠন করি, সেই সংগঠনের দায়িত্ব নাই। প্রত্যেকটা ইউটিউবে আমার বিরুদ্ধে হাজারে হাজারে এমন বিশ্রী কুশ্রী ভাষায় আমাকে বকাবকি করে, আমার দলের কোনো দায়িত্ব নাই। আমি দেখি লাখে লাখে মানুষ ফজলুর রহমানের পক্ষে দাঁড়ায়, আজকেও দাঁড়াইছে। ইউটিউব দেখেন, সারা ইউটিউব ভরা শুধু ফজলুর রহমানের মতো এইরকম জাতীয় নেতা, এইরকম ইত্যাদি। আমি এগুলো বলতে চাই না, আছে, কিন্তু আমার দল কোথায়? এই কারণেই বলছি, দলটা তো সরকারে আছে। এই সরকারে যদি থেকে যদি আমরা মনে করি চাউলে ডাইলে এক দর, তেলে গিয়ে এক দর, শুয়োরের মাংস আর গরুর মাংস একসাথে মিশাই খামো, যদি মনে করা হয় চাউল এবং কাকড় একসাথেই চলবে, তাইলে আমার কোনো কথা নাই। কিন্তু আমার কথা হলো, দেশ যদি চালাইতে চাই আমরা, ভালো মানুষ দিয়ে দেশ চালাইতে হবে, ভালো কাজ করতে হবে, ভালো বক্তৃতা দিতে হবে, ভালো ভাষা বলতে হবে, ভালো স্লোগান দিতে হবে। এই যে বিশ্রী কুশ্রী স্লোগান যারা দেয়, যারা তারেক রহমানের বিরুদ্ধে এইসব অসভ্য ভাষা ব্যবহার করে, গাছের ডালে কাওয়া ইত্যাদি 1 2 3 4 এখনো করে, তাদেরকে হাইসে হাইসে যারা ক্ষমা করে দেয়, এরা সাপ রে ক্ষমা করে দেয়। যে সাপ কোনোদিন সুযোগ পাইলে সুবল দিতে ভুল করে না, এবং এইটা হবে। যদি এইভাবে দিতে থাকে, এই সুবলটা বিএনপি খাবে। আমি এটা বলে দিলাম আজকে, আমার মনে আর জায়গায় এই সুবলটা বিএনপি খাবে যদি এই ধরনের ক্রিমিনালদেরকে এত প্রশ্রয় দেওয়া হয়। আলটিমেটলি কি রাজনীতি উপহার দিতে চাচ্ছে এরা? মানে এরা যদি নেতৃত্ব থাকে, আপনার কি মনে হয় মানে অদূর ভবিষ্যতে আমরা কোন দিকে যাচ্ছি? আমি এই উত্তরটা নিয়ে শেষ করব। রাজনীতি কি আছে জানি না, তবে তারেক রহমান সাহেব চেষ্টা করতেছেন দেশটাকে একটা ভালো পথে চালানোর জন্য। তার যে আচার আচরণ, চলাফেরা, কর্মসূচি, কৃষক ইত্যাদি ইত্যাদি, ডেভেলপমেন্ট ওয়ার্কের যে চিন্তা ভাবনা, যে পরিশ্রমটা তিনি করতেছেন তার সাথীদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে, এইটা আমার কাছে খুব আশাবাদী করে আমাকে। কিন্তু যে পারিপার্শ্বিক যে অবস্থা আমি দেখতেছি, রাজনৈতিক যে অবস্থাটা আমি দেখতেছি, সেই অবস্থাটা যদি কন্ট্রোল করা না যায়,
সেই অবস্থাটাকে যদি আপনি মানে দুষ্টকে দমন করতে না পারেন, শিষ্টকে যদি আপনি আশ্রয় দিতে না পারেন, তাহলে এই দেশে আপনি যতই ডেভেলপমেন্ট যাই করতে চান এটা পারবেন না। এদের চেয়ে খারাপ মানুষ যারা এখন বিরোধী দল করে, এদের চেয়ে খারাপ মানুষ আমি সব সময় বলি, জামাতের মতো মুনাফেক, বেঈমান, সভ্য, ইতর মানুষের সংগঠন পৃথিবীতে একটাও নাই। আমি তো সব সময় বলি, যাদেরকে আমরা ওলিয়া কামেল তারা বানাইতে চাইতেছে, এরা সব হইল শয়তানের ভাই, এরা শয়তানের ঘর থেকে জন্মগ্রহণ করছে। আমি এটা প্রমাণ করে দিব, এবং এটার প্রমাণ কিছু সাতক্ষীরা টাতক্ষীরার দিকে তাকাইলে পাইবেন বিভিন্ন দিকে, যারা শয়তানের ভাই। এদের মা শুধু পোশাকে এরা হলো ধার্মিক। আমি সব সময় বলছি, জামাতে ইসলাম এটা হলো জামার মধ্যে হইলো ইসলাম, এর নাম হলো জামাত ইসলাম। এটা বহু আগে থেকে আমি বলতেছি, এদের এই পোশাকটার মধ্যে হলো ইসলাম, আর সব হলো এদের অন্ধকারের দিক, চরিত্রের অন্ধকার, অর্থনীতি, সবকিছুর দিক। এত টাকা পায় কোথায় ফকিন্নির পুতেরা? মাদ্রাসায় পড়ার সময় কয় টাকা থাকে তাদের পকেটে? জামাত করলে লাখে লাখে টাকা হয় কেমনে? জামাতের সদস্য হলে ব্যারিস্টারি পড়ার জন্য বিনা পয়সায় গিয়ে লন্ডনে পড়ে কেমনে? কারা? যে কোনো ফকিন্নির পুত জামাত করলে পড়ে। আমি জানি আমার এলাকার ফকিন্নির পুতেরা জামাত, আমি জানি তো কিছুই ছিল না, বাপেরা আজান দিয়ে ভাত খাইতো, মুয়াজ্জিনের পুত লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করছে ইলেকশনে, কোত্থেকে আইছে টাকা? কাজে এইসব দুর্নীতিবাজ, ধর্মের নামে দুর্নীতিবাজ, ধর্মের নামে ধর্ম ব্যবসায়ী, যতদিন পর্যন্ত এদের মুখোশটা উন্মোচন করা না যাবে সাতক্ষীরার মতো, এরা প্রত্যেকে এরকম, ততদিন পর্যন্ত এই সমাজ ঠিক হবে না। আমাদের নেতা খুব বেশি উদার, জনাব তারেক রহমান অনেক বেশি উদার, অনেক বেশি গণতান্ত্রিক। 18 বছর উনি ছিলেন একটা গণতান্ত্রিক দেশে, হয়তোবা সেই শিক্ষায় শিক্ষিত হয়ে উনি মনে করতেছে লেট আস ওয়েট ফর এ টাইম। কিন্তু আমিও বলি লেট আস ওয়েট ফর টাইম, বাট দি টাইম উইল আনসার ইন টাইম। কথাটা বলে দিলাম, তারা যখন সুযোগ পাবে তারা কিন্তু উত্তরটা দিয়ে দিবে। এই আশঙ্কা তো সবারই। আপনি যে আশঙ্কা করছেন নিশ্চয়ই তার বাস্তব ভিত্তি রয়েছে, তারপরেও আমরা চাইবো এর বিপরীতে, আপনি যেটা আশা করছেন আশঙ্কার বিপরীতে যেন তাই হয়। এটা জুলাই মাস, গত বছর এবং তার আগের বছর, আমি 2024-এর জুলাইয়ের কথা ভাবি, 24-এর জুলাই কিন্তু এই সময়ে দেশে একটা অস্থির অবস্থা বিরাজ করছিল, এবং সেই অস্থিরতা এবং আন্দোলন, তার ফল আমরা পেয়েছি শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে। শেখ হাসিনা সরকার চলে গিয়েছে, মানুষের মনে একটা আশা গড়ে উঠেছিল শেখ হাসিনা চলে যাওয়ার পর যে এবার বোধহয় আমরা একটা চেঞ্জ পাব, তরুণদের হাতে একটা এস্টাবলিশড গভর্নমেন্টের পতন, এবং তরুণদের নিয়ে আরেকটা সরকারের গঠন। কিন্তু সেখান থেকে আমরা পেলামটা কি? আমাদের যে প্রত্যাশা নিয়ে আমরা হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম তরুণদের নেতৃত্বে, সে প্রত্যাশা কি সে তার গন্তব্যে পৌঁছতে পেরেছে? এই প্রশ্নটা কিন্তু মানুষ বারবার করেছে। ইউনূস সরকারের 18 মাস করেছে, এবং পরবর্তী সময়ে নির্বাচিত সরকার যখন আমরা পেলাম তার যে 5 মাসগুলো, সেখানে কিন্তু সেই একই প্রশ্ন বারবার এসেছে। তো অনেকে বলছে যে ইয়াংদের, মানে জেনজি যাদেরকে আমরা বলি, এই তরুণরা ভাঙতে পারে কিন্তু গড়তে পারে না। তরুণরা একটু দুঃসহ অবস্থার অবসান ঘটাতে পারে, কিন্তু একটা সুস্থির সময়কে, সুস্থির শাসনকে নিয়ে আসতে পারে না। এই যে একটা ধারণা মানুষের মনে, এই ধারণাটা কেন হয়েছে, এবং এই ধারণাটাকে আসলে মানে স্বাভাবিক ধারণা? জেনজি নিয়ে আপনি অনেকদিন ধরে কথা বলছিলেন আমার সঙ্গে, আমরা এটা আলাপ করছিলাম জেনজি প্রকৃতিটা কি, এরা আসলে কি চায়, কেন এদেরকে জেনজি বলা হচ্ছে। আমরা এর মধ্যে অন্যান্য দেশের উদাহরণ দেখলাম। তো এই সামগ্রিকভাবে আপনি আগে আমাদের দেশের ব্যাখ্যা দেন, অথবা আপনি যেভাবে সুবিধা মনে করেন এই জেনজির আন্দোলন এবং জেনজির কর্মকাণ্ড এবং জেনজিকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? থ্যাংক ইউ। আমার মনে হয় জেনজি কি এইটা একটু বললে তাহলে জিনিসটা ক্লিয়ার হয় আর কি, তাহলে বোঝা যাবে আর কি। দেখেন, জেনজি আমরা বলতেছি যে 1997 সাল থেকে
2012 সাল পর্যন্ত যারা জন্মেছে তারা হচ্ছে জেনজি, জেনারেশন জেড। তার মানে এখন যাদের বয়স সর্বোচ্চ 29। 29 এক্স্যাক্টলি, আর আপার লিমিট হচ্ছে 29। তো এই জেনজিদের বৈশিষ্ট্য কি, গ্লোবালি যেটা ক্যারেক্টারাইজ করা হয়েছে জেনজির বৈশিষ্ট্য, সেটা হচ্ছে দে আর হাইলি ফোকাসড। 3টা বিষয়ের একটা ফোকাস হয় তারা। একটা হচ্ছে ডাইভার্সিটি, মানে তারা বৈচিত্র্য পিয়াসী। 2 নম্বর হচ্ছে ইকুইটি হচ্ছে ন্যায়পরায়ণতা, সাম্য। হ্যাঁ, আপনি দেখেন আমি কোন লেখা যেন লিখছিলাম, মানুষ 30 বছর বয়স পর্যন্ত খুব অনেস্ট থাকে, এটা ইংরেজিতে বলে নাইভ, খুব সহজ সরল। 30 বছর পার হয়ে গেলে নানা সার্কামস্টান্সিয়াল কারণে তারা করাপ্ট হওয়া শুরু করে, বিয়ে করে, অমুক তমুক, চাহিদা বাড়ে ইত্যাদি। বিয়েটা কি করাপশনের দ্বার নাকি, দরজা নাকি? না, করাপশনের দ্বার বলবো না, মানে বিয়ে করলে এত বার্ডেন বাড়ে, রেসপন্সিবিলিটি বাড়ে, সে অনুযায়ী হয়তো আয় হয় না, আচ্ছা, বলে তাকে এরকম একটা। কিন্তু 30 বছর পর্যন্ত খুব নাইভ থাকে, খুব অনেস্ট থাকে। তো গ্লোবালিও এটা করা হয়েছে যে ইকুইটি জেনজিদের মধ্যে, এটা 29 যেহেতু আপনি বলতেছেন, আমরা বলতেছি। আর একটা হচ্ছে সোশ্যাল চেঞ্জ, তারা সামাজিক পরিবর্তন, একটা নিউ ট্রেন্ড সেট করতে চায়। এই যে নিউ ট্রেন্ড সেট করতে চায়, এটা কিন্তু আমরা অনেক আগেও ইউরোপেও দেখেছি 60s। এই যে অ্যাংরি ইয়াং ম্যান একটা আন্দোলন হয়েছিল, যুদ্ধবিরোধী পরিবেশবাদী আন্দোলন হয়েছিল। নতুন ট্রেন্ড তারা সেট করতে চায়, একটা আকাঙ্ক্ষা থাকে পরিবর্তনের। তো এটা হচ্ছে জেনজিদের ক্যারেক্টারাইজেশনের মানে মূল জায়গাগুলো। দেখেন আরও কিছু ব্যাপার আছে, এটা ভবিষ্যতের কথা চিন্তা করে বলতে হয়। জেনজির পরে কিন্তু আরেকটা জেনারেশন আসতেছে, সেটাকে আমরা বলতেছি জেনারেশন আলফা। জি, ঠিক আছে, জেনারেশন আলফাটা হচ্ছে 2010 থেকে 2024 মধ্যে যারা জন্মেছে, অর্থাৎ এটা আপার লিমিট হচ্ছে 16 বছর। ঠিক আছে, এই জেনারেশন আলফা তাদের ক্যারেক্টারিস্টিকগুলো হবে, এখন তো 16 বছর মাত্র, হবে গ্লোবাল স্মার্টনেস, স্মার্ট টেকনোলজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলির মধ্যেই তারা আপনার সীমাবদ্ধ হয়ে পড়বে। এরপর আরেকটা যে জেনারেশন আসবে, সেটাও এখন থেকে ফোর্সি করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে জেনারেশন বিটা। আলফাবেট, এটা তো গ্রিক ল্যাটিন অ্যালফাবেট থেকে আসছে, বিটা আলফা। এরা জন্মাবে 25 সাল থেকে 2039 সাল পর্যন্ত। আচ্ছা, এবং এইটা সবচেয়ে বেশি আপনার টেকনোলজিক্যালি খুব একটা ভয়াবহ রকম একটা জেনারেশন হবে তারা। এবং এই জেনারেশনে তারা শেফট হবে, একেবারে ডিপলি টেকনোলজিক্যাল শিফট হবে, রাইট। একটা শিফটিং হবে সেখানে। এবং এটা এক্সপেক্ট করা হচ্ছে যে তারা গ্রো আপ হবে এআই এবং অটোমেশন দ্বারা, এবং এআই এবং অটোমেশন ফুললি ইন্টিগ্রেটেড হয়ে যাবে তাদের ডেইলি লাইফ এবং এডুকেশনও। ডেইলি লাইফ এবং তাদের এডুকেশনটা ফুললি অটোমেশন এবং এআই দ্বারা নিয়ন্ত্রিত হবে। হ্যাঁ, তখন কিন্তু আর এসব কি বলে যে এগুলো পরে আসতেছি। তো এই যে আমরা একটা 3টা জেনারেশন আমরা ভাগ করলাম, জেনজি, জেনারেশন আলফা, জেনারেশন, কারণ আমাদের তো ভবিষ্যতে চিন্তা করতে হবে, তাই না? এই মুহূর্তে যদিও আমরা এই মুহূর্তে বসে আছি। এখন আপনি যে প্রশ্নটা করলেন, এই যে কেন মানে এই যে মানুষের মধ্যে যে ধারণাটা আছে, দেখেন এই যে আপনার শেখ হাসিনা রেজিমের পতন হলো না জেনজিদের নেতৃত্বে, এটা একটা প্রাথমিক বিজয়। ঠিক আছে, এই বিজয়টা যে তারা ক্যারি ফরওয়ার্ড করতে পারলো না, সেগুলোর কতগুলি সাবজেক্টিভ কারণ আছে, কতগুলি অবজেক্টিভ কারণ আছে। জি, একটা কারণ হচ্ছে, সেটা আমি এর আগেও বহুবার বলছি, সেটা হচ্ছে সাইমন বলিভারের সেই উক্তিটি, বিখ্যাত উক্তিটি, যে রেভলিউশন ডিভাউটস ইজ ওন চিলড্রেন, বিপ্লব তার নিজের সন্তানদের খেয়ে ফেলে। এবং এটা অনেক জায়গাতে দেখা গেছে পৃথিবী। বিপ্লব করার সময় যে ডেডিকেশন থাকে, বিপ্লব করার সময় যে মোটিভেশন থাকে, যে ইডিওলজিক্যাল একটা ব্যাপার থাকে, সেইটা বিপ্লব শেষ হয়ে গেলে সেটা থাকে না, তখন ওই বিপ্লব নিজেই এই বিপ্লবীদেরকে খেয়ে ফেলে। ঠিক আছে, এইটা আমরা 71-ও দেখছি। আপনি যদি স্বাধীনতা সংগ্রামকে একটা বিপ্লব ধরেন, তাইলে এই বিপ্লবের পরে যখন বঙ্গবন্ধু আর্মস জমা দিতে বললেন, তখন কিন্তু অধিকাংশ আর্মস জমা দেওয়া হয় নাই।
এবং এই আর্মসগুলো দিয়ে নানা রকম অপকর্ম করা হয়েছে, এই ছিনতাই থেকে শুরু করে নানা রকম অপকর্ম হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে স্বাধীনতা অর্জনের পরে যারা অংশ নিচ্ছিল তাদের একটা অংশ, সব না, একটা অংশ তারা ডিরেল হয়ে গেল, তারা নানা রকম অপকর্ম। তো সো এটা আমাদের মানতে হবে যে রেভলিউশন ডিভোর্স ইজ ওন চিলড্রেন। 2 নম্বর কারণটা হচ্ছে, দেখেন, টেকনোলজি উইদাউট লিবারেল আর্টস ক্যান বি ডিস্ট্রাকটিভ। আপনি যদি শুধু টেকনোলজি নির্ভর, জেনজিরা তো টেকনোলজি নির্ভর একটা মানে জেনারেশন, টেকনোলজির সাথে যদি আপনি লিবারেল আর্ট যুক্ত করতে না পারেন, এই লিবারেল আর্টসের মধ্যে আছে ধরেন ইতিহাস, আপনার এই শিল্প, কলা, ফিলসফি, হ্যাঁ, এই জিনিসগুলো যদি টেকনোলজির সাথে যুক্ত না হয় তাইলে এইটা ডিস্ট্রাকটিভ হতে পারে। আচ্ছা, এই জন্যই বোধ করি আইনস্টাইনের মতো বড় টেকনোলজিস্ট তো আর পৃথিবীতে জন্মায় নাই, উনি কিন্তু হাতে একটা বেহালা রাখতেন। এটা সিম্বলিক, যে এটা সিম্বলিক যে দেখো শুধুমাত্র টেকনোলজি নির্ভর হলে হবে না, এই বেহালাটারও দরকার আছে। মানে উনি কি বেহালা বাজাতে পারতেন না? বাজাতে হয়তো অ্যামেচারিস্ট ছিলেন, কিন্তু উনি সাথে রাখতেন এটা বেহালাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ফলে আমাদের যে আমি দেখেছি যে যারা 5ই আগস্টের আন্দোলনের সাথে যারা জড়িত ছিলেন তাদের অনেকের মধ্যে ইতিহাস চেতনার ঘাটতি আছে, তাদের অনেকের মধ্যে সুকুমার বৃত্তির ঘাটতি আছে, হ্যাঁ, ইত্যাদি। ফলে শুধু টেকনোলজিটাই আপনাকে একটা নতুন সমাজের ভিত্তি প্রস্তর নির্মাণ করতে ব্যর্থ হয়েছে, শুধু টেকনোলজিটা। আরেকটা আছে, ধরেন যে অপোজিশনে থাকলে রাজনীতিটা করা খুব সহজ হয়, কারণ আপনি সহজেই মানুষকে এজিটেট করতে পারবেন, সহজেই মানুষকে উত্তেজিত করতে পারবেন। উত্তেজিত করাটা কিন্তু খুব কঠিন কাজ না, কিন্তু আপনার উত্তেজনা প্রশমন করাটা কঠিন কাজ, ঠিক আছে? যেমন ধরেন বঙ্গবন্ধু অ্যাজ এ লিডার অফ দ্য অপোজিশন চরম সাকসেসফুল, একটা দেশ দিয়ে গেলেন উনি। Right. কিন্তু যখন তিনি বিনির্মাণের প্রশ্ন আসলো, যখন উত্তেজনা প্রশমনের প্রশ্ন আসলো, তখন কিন্তু উনি আর সেভাবে সফল হতে পারলেন না, প্রশাসক হিসাবে বা শাসক হিসাবে উনি কিন্তু পারলেন না। ফলে এই যে কি বলে যে পজিশনে যাওয়ার যে ডিসঅ্যাডভান্টেজ এবং অপোজিশনে থাকার যে অ্যাডভান্টেজ, সেটাও কিন্তু এখানে একটা কাজ করছে। আর একটা আমাদের দেশের পার্সপেক্টিভে যেটা হয়েছে, এটা ফেল করার কারণে দেখেন শুধু জেনজি কিন্তু আপনার আগস্ট অভ্যুত্থানের একমাত্র স্টেক হোল্ডার ছিল না, তারা ফ্রন্ট লাইনে ছিল। দেয়ার ওয়ার মেনি স্টেক হোল্ডার্স ইনক্লুডিং বিএনপি তো বাংলাদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, হ্যাঁ। তো বিএনপি যেহেতু 17 বছর যাবৎ এই শেখ হাসিনা রেজিমের বিরুদ্ধে আন্দোলন করছে, তাদেরও একটা বড় স্টেক আছে এখানে। এবং আলটিমেটলি কিন্তু দেখা গেল যে হোল জিনিসটা ওই 5ই আগস্টের আগে, মানে জুলাইয়ের 15 তারিখ থেকে 5ই আগস্ট পর্যন্ত এই যে ছাত্ররা সামনে ছিল, 5ই আগস্টের পরে ধীরে ধীরে আপনার স্টিয়ারিংটা কিন্তু বিএনপির হাতে চলে গেল। এবং বিশেষ করে যখন তারেক রহমান ফিরে আসলেন, তখন কিন্তু যে জেনারেশন জেড তারা কিন্তু একটু হয়ে গেলেন, ব্যাকফুটে চলে গেলেন। তো ওই আপার হ্যান্ডটা বিএনপি নিয়ে নিল, তখন আর তরুণদের জিনিসটা থাকলো না। যদিও তারা একটা পার্টি করছে, এনসিপি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, কিন্তু ওই যে বিএনপির যে 40 বছরের যে রাজনৈতিক কর্মকাণ্ড, 40 বছরের মানুষের সাথে 40 বছরের যে মিথস্ক্রিয়া, সেইটার রেজাল্ট তো তারা নিবেই, তাই না? এবং সে কারণে তারা আপার হ্যান্ডে চলে গেল এবং ওরা পিছু পড়ে গেল আর কি। তো সবটা মিলে, আর সবচেয়ে বড় আমাদের দেশ, পার্টিকুলারলি আমাদের দেশে, মানে অগাস্ট অভ্যুত্থানের পরে যখন ডক্টর ইউনূস ক্ষমতা নিলেন, এই ভদ্রলোক আসলে পুরো জিনিসটাকে পেঁচায় ফেলছেন উনি। হ্যাঁ, ওনার যদি দূরদর্শিতা থাকতো, ওনার যদি আন্তরিকতা থাকতো, দেশপ্রেম থাকতো, তাইলে কিন্তু হয়তো জেনজিরাই আপার হ্যান্ডে থাকতে পারতো, উইথ ডিগনিটি, উইথ আপনার কি বলে যে না, আপনি যে কথাটা বলছেন যে আপনি জেনজিরা আপার হ্যান্ডে থাকতে পারতো, তার মানে পারাটা কি সহজ? এখানে আমি একটা কথা বলি, যেমন অনেকে এই উদাহরণটা দিয়ে থাকেন যে একটা ভবন যদি আপনার ভাঙতে হয়, ভবন যারা ভাঙে তারা কিন্তু ভবন গড়ার জন্য উপযুক্ত ব্যক্তি নয়। এখন ওনারা ভাঙতে পেরেছেন,
গড়ার জন্য ওনারা যে উপযুক্ত নয়, এটা তো নির্বাচনে আমরা টের পেলাম। জনগণ কিন্তু গড়ার জন্য বিএনপিকে বেছে নিল, তাদের কিন্তু বেছে নেয় নাই। আবার আমি আরেকটা উদাহরণ দিয়ে বলি আপনাকে, সেটা হলো এটা কি কেবল আমাদের দেশের জন্য প্রযোজ্য? আমরা নেপালে কি দেখলাম, সেখানে তো আমরা একই জিনিস দেখলাম। এখানে আমাদের এখানে মনে করেন নির্বাচনে জনগণ জেএনজিকে বেছে নেয় নাই, বিএনপিকে বেছে নিয়েছে দেশ গড়ার জন্য। নেপালে কিন্তু ওদের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে দেশ গড়ার জন্য তারা কিন্তু জেএনজিকেই বেছে নিয়েছে। কিন্তু জেএনজিকে বেছে নেওয়ার পর এখন তারা সফল হচ্ছে না, অথবা আবার অন্য জেএনজিদের কাছে সমালোচনার মুখে পড়ছে। এটা কেন হচ্ছে? আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে। এই যে আপনি বললেন যে ভাঙা, না, ভাঙার জন্য একটা স্ট্রাইকিং ফোর্স লাগে, আর কিছু লাগে না। ঠিক আছে, আপনি যখন সোসাইটিতে এই পুরনো সমাজ ব্যবস্থা ভাঙতে চান, সে ভাঙার জন্য কিন্তু কোনো কষ্ট করতে হয় না। কষ্ট করতে শুধু এই রেজিমটাকে ফেলে দিলেই হইল, এটা স্ট্রাইক করে। কিন্তু এই যে আপনি পুরনো ছবিটা মুছে ফেলতেছেন, আপনি পরবর্তী ছবিটা কি আঁকবেন সেইটা তো আপনার মাথায় নাই। আপনার মাথায় আছে ছবিটা মুছে ফেলতে হবে। ঠিক আছে, আচ্ছা, আপনি যে বললেন এই যে জেনজির কথা বললেন, দেখেন আসামের চিত্রটা দেখেন আপনি। কেন এই আপনার বিএনপি কেন আপার হ্যান্ড পেয়ে গেল, কেন জেনজিরা পেল না? সেটা হচ্ছে যে এই কি বলে, আমাদের দেশের মানুষ, হ্যাঁ, তারা মনে করছে যে বিএনপি হচ্ছে আপনার আর্টিকুলেট মিডল ক্লাসের দল, এবং তারাই আমাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত করতে পারবে। আসামে কি হয়েছে? আসামে কেন অল আসাম স্টুডেন্ট ফেডারেশনের মুভমেন্ট সাকসেসফুল হলো এবং প্রফুল্ল মাহান্ত, এটা অনেক আগের ঘটনা, চিফ মিনিস্টার পর্যন্ত হয়েছিলেন, মুখ্যমন্ত্রী পর্যন্ত হয়েছিলেন। কারণটা হচ্ছে আসামে আপনার আর্টিকুলেট মিডল ক্লাস, পলিটিক্যাল, সেই ধরনের ডিপেন্ডেবল পলিটিক্যাল পার্টি, সিভিল সোসাইটি, এগুলির ভ্যাকুয়াম ছিল, এগুলি ছিল না। এই ভ্যাকুয়ামটা পূরণ করছে তরুণ সমাজ। আচ্ছা, এই ভ্যাকুয়ামটা তরুণ সমাজ পূরণ করছে, করে তারা সফল হয়ে এবং প্রফুল্ল মাহান্ত চিফ মিনিস্টার হয়েছে। কিন্তু আমাদের দেশে তো মানুষ ওই ভ্যাকুয়ামটা দেখে নাই, ওরা দেখছে যে বিএনপি এখানে আছে। আমি বুঝতে পারতেছি, এখানে বিএনপি আছে, তাই না? এখানে কোনো ভ্যাকুয়াম নাই। যদি ভ্যাকুয়াম থাকতো তাইলে কিন্তু তারা সফল হোক বা ব্যর্থ হোক, তাই স্টিয়ারিংটা তাদের হাতে থাকতো। কিন্তু তারা কি সে স্টিয়ারিং কার হাতে থাকলো এটা যেমন ইম্পর্টেন্ট, সেটা তো এটাও তো জরুরি যে তারা সে স্টিয়ারিংটা ঠিক মতো ব্যবহার করতে পারতো কিনা। আমি একটা স্টিয়ারিং ধরিয়ে দিলাম, সে গাড়ি নিয়ে গাড্ডায় করে গেল, তাহলে তো আরো ভয়ঙ্কর। যেটা নাকি নেপালে আমরা দেখতে পাচ্ছি। নেপালে কিন্তু খুব সুখকর অনুভূতি কিন্তু নেই এখনো। না না, তো ওটা মানে তাহলে এটা কি আপনি আপনি জেনজি যেটা বলছেন, আপনি জেনজির যে বয়স সীমাটা ধরছেন, যে 97 থেকে 2010 পর্যন্ত যাদের জন্ম, মানে যাদের সর্বোচ্চ বয়স 29 এবং সর্বনিম্ন বয়স 16, মানে 16 থেকে 29 বয়সের যে জনগোষ্ঠীটা, আপনি এদেরকে জেনজি বলছেন। তো এদের মধ্যে কি দেশ পরিচালনা করার মতো অভিজ্ঞতা অথবা ধীর স্থির মনোভাব, এটা কি থাকাটা স্বাভাবিক? দেখেন, আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি, একটা প্রশ্নই করি। এই আমাদের যে ডক্টর ইউনূসের যে সরকারটা ছিল, এই সরকারে কিন্তু বৃদ্ধদের সমাহার ছিল বেশি, কিন্তু এখানে জেনজিদের প্রতিনিধিও কয়েকজন ছিল। যারা ছিল তারা কি তুলনামূলকভাবে বৃদ্ধদের তুলনায় ভালো করেছে? তাদের তো বদনাম আরো বেশি হয়েছে। এটাকে আপনি কি বলবেন? এখানে বলি আমি, তরুণ সমাজে জেনজিদের উচিত ছিল, দেখেন বাংলাদেশে গ্লোবালি ধরেন যে 33 নিচে কিন্তু কোনো হেড অফ দি গভর্নমেন্ট পর্যন্ত হয় নাই। ঠিক আছে, এবং আমাদের যদি জিয়া রহমান ধরেন, উনি প্রেসিডেন্ট হয়েছেন সম্ভবত 38 বোধ হয়। আচ্ছা, তো এখন 29 যদি আমি আপার লেভেল ধরি, তাইলে কিন্তু ওই ম্যাচুরিটিটার অনেক ঘাটতি থেকে যাচ্ছে, এক্সপিরিয়েন্স এবং স্কিলের। তরুণ সমাজের উচিত ছিল যে তাদের নেতৃত্ব হিসাবে কিছু মধ্যবয়সী লোককে যুক্ত করা, ঠিক আছে, কিছু মিডল এজেড লোককে যুক্ত করা। এবং যেমন আমরা কি করছিলাম, আমরা জাসদ কি করছিলাম, আমরা কেন ফেল করছি? আমরা ফেল করছি যে আমাদের এজ গ্রুপটা ছিল ওই 16 থেকে 28, আসম রবের বয়স তখন 28, ঠিক আছে। তো ফলে আমরা তো এই কারণে মিডল ক্লাস রেসপেক্টেবিলিটি যেটা বোঝায়, অর্থাৎ মধ্যবিত্তের সম্মান আদায় করা, মধ্যবিত্তের ভালোবাসা আদায় করা, সেটা আমরা আদায় করতে পারিনি। সবাই মনে করছে আরে এরা তো মানে দুধের বাচ্চা, এরকমও বলছে আর কি, তাই না?
তো ফলে আপনি মিডল ক্লাস রেসপেক্টেবিলিটি অর্জন করতে গেলে আপনাকে তো নেতৃত্বে এমন কাউকে থাকতে হবে যে সবাই ভাববে যে এই লোকটার কিছু ম্যাচুরিটি আছে, এই লোকটার কিছু দক্ষতা আছে, অভিজ্ঞতা আছে ইত্যাদি, তাই না? তা তো আমাদের যে জেনজিরা তারা কিন্তু ওইটা করে নাই। পরে অবশ্যই এনসিপি করার পরে বিভিন্ন জায়গায় কিছু না, এখনো তো এনসিপি যদি আপনি দেখেন, এনসিপির আপনার মানে যে সর্বোচ্চ যে নেতা, তার বয়সটা এখনো 40 হয়নি, তাই না? যে ওখানে 40-এর বয়সী, 40 তার চেয়ে বেশি বয়সী 40 নেতা হয়েছে, পাওয়া যাবে বলে আমার কাছে মনে হচ্ছে না। 40 হয়েছে তার? না, হয়নি তো। না 40 হয় নাই। হয় না, আমি সেটাই বলছি যে তাহলে তাদের উপর মানুষ ভরসা রাখবে কিভাবে? সেটাই তো বলতেছি হুম। যে আপনার এইটা তো মানে 5ই আগস্টের পরে তো আর বিপ্লব থাকলো না, তাই না? বিপ্লবের সময় যেমন মুক্তিযুদ্ধে তো আপনার এজ লিমিট কি ছিল? ম্যাক্সিমাম ছিল আপনার 16 থেকে 25 বা 16 থেকে 25, তাই না? কারণ ওটা একটা যুদ্ধ। হ্যাঁ, যুদ্ধতে আপনার ইয়ে লাগে, শারীরিক শক্তি লাগে, বা সব কিছু, মানে একটা কি বলে যে স্ট্রাইকিং ফোর্সের যে যতটুকু দরকার সেগুলো থাকে। কিন্তু যখন যুদ্ধটা শেষ হয়ে যায় তখন তো ওই 25 বছরের যারা যোদ্ধা, গেরিলা যোদ্ধা তারা তো আর ওই দেশটাকে পুনর্গঠন করার মতো যোগ্যতা তাদের নেই। তখন এসে ওই যে আওয়ামী লীগের পুরনো মানে বয়স্ক নেতৃত্বকে টেক ওভার করতে হয়েছে দেশ চালানোর জন্য, তাই না? মুক্তিযোদ্ধারা তো আর দেশ চালাতে পারে নাই, বা তাদের পক্ষে সম্ভবও ছিল না এটা, তাই না? তো ফলে আপনাকে একটা এজ লিমিট তো থাকতে হবে দেশ পরিচালনার জন্য। যুদ্ধের জন্য এজ লিমিট ঠিক আছে, 18 ইজ দি বেস্ট, ঠিক আছে যুদ্ধের জন্য। কিন্তু যখন আপনি দেশ চালাবেন তখন আপনাকে সার্টেন অ্যামাউন্ট অফ ম্যাচুরিটি, স্যাগাসিটি, দূরদর্শিতা এইসব থাকতে হবে, তাই না? তো ফলে সেইটা তো ছিল না। আচ্ছা, বুঝলাম, ওটা ছিল না, কিন্তু এখন তো আছে। তো এখন আপনি কি দেখছেন? আমরা একটা বিশাল আন্দোলনের মাধ্যমে একটা মানে স্বৈরাচারী সরকার বলি, যাই বলি, আমাদের উপর চেপেছিল, তাদেরকে আমরা সরাতে সক্ষম হয়েছি। তারপরে 18 মাস আমাদের ভাবলাম একটা দুঃস্বপ্নের মধ্য দিয়ে গেল। কিন্তু এখন তো একটা গণতান্ত্রিক সরকার এসেছে, ম্যাচিউরড গভর্নমেন্ট, এর আগে একাধিকবার ক্ষমতায় থাকার অভিজ্ঞতা আছে, সরকার পরিচালনার অভিজ্ঞতা আছে। তো এরা যখন ক্ষমতায় এলো, এখন এদের কাছ থেকে আপনি কি পাচ্ছেন, কি দেখছেন? এটা কি অন্তর্বর্তীকালীন সরকারের যে এলোমেলো সরকার, তার চেয়ে অনেক ভালো কিছু হচ্ছে, না কি হচ্ছে? আপনার মূল্যায়নটা কি গত 6 মাসের অথবা 5.5 মাসের? না, আপনার কিছু কিছু বিষয় তো ইন্টারিম গভর্নমেন্টের কন্টিনিউশন চলতেছে কিছু কিছু বিষয়ে, আবার কিছু কিছু পজিটিভ দিকও আছে। যেমন পজিটিভ দিক বলতে আমি বলবো যে প্রাইম মিনিস্টারের একটা গুডউইল আছে, আমি দেখতেছি উনি কিছু করতে চাচ্ছেন। কিন্তু দেখেন, একটা প্রাচীন বটগাছ আপনি সহজে উপড়ে ফেলতে পারবেন না, ঠিক আছে? এই সোসাইটিটা কি আমাদের একটু বুঝতে হবে। হ্যাঁ, যে এখানে ভালো কিছু করা, আমি দেখেন এটা 10-15 বছর যাবতই বলতেছি যে আমাদের ভালো কিছু হওয়ার নাই। হ্যাঁ, ভালো কিছু হওয়ার নাই। এটা এমন একটা সমাজ, হ্যাঁ, যেমন ধরেন আমরা কি আসলে সিভিলাইজড? প্রশ্ন হচ্ছে এটা আমরা কি আসলে সিভিলাইজড কিনা? দেখেন, যে a system that compels its general people to pay to exist, অর্থাৎ টিকে থাকার জন্য পে করতে হয় ইন কাইন্ড অর ক্যাশ, যে সিস্টেম বেঁচে থাকার জন্য আপনাকে ইয়ে করতে হয়, কি বলে যে ওবে করতে হয়, মান্য করতে হয়, প্রতনদের মান্য করতে হয়, যে সমাজে আপনার খাবার পাওয়ার জন্য প্রতিযোগিতা করতে হয়, এই যে টিসিবির লাইন দেখেন, রাইট। তাহলে দিস ইজ এ সিস্টেম যেটা আপনাকে বাধ্য করছে টিকে থাকার জন্য পে করতে, বেঁচে থাকার জন্য মান্য করতে, এবং খাবার খাওয়ার জন্য প্রতিযোগিতা করতে। দিস ইজ নট এ সিভিলাইজেশন, দিস ইজ এ প্রিজন উইথ শপিং প্রিভিলেজ। এটা একটা কারাগার, এখানে কেনাকাটার একটা সুযোগ আছে, ঠিক আছে? ইটস নট এ সিভিলাইজেশন। সো এই আনসিভিলাইজড একটা সোসাইটি যদি আপনি পুনর্গঠন করতে চান, এটা জায়গান্তিক টাস্ক। এটা মুখে বললে হবে না যে আমরা কথা বলি না, অ্যাজ ইফ যে আমরা কথা বললেই বোঝে সময়টা মানে সোসাইটিটা ভালো হয়ে যাবে। দিস ইজ নট সো ইজি।